দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে। দেখেন, নিউ ইয়র্কে সালাউদ্দিন আহমেদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক। কখনো কখনো চীনের সাথে বৈঠক করছে বাংলাদেশ, কখনো কখনো আবার পাকিস্তানের সাথে বৈঠক করছে বাংলাদেশ। আর এগুলা দেখার পরে দাদা বাবুদের মাথা একবারে খারাপ হয়ে গেছে। দাদাগিরির দিন শেষ, ভাঙলো দিল্লির অহংকার। সামরিক আর অর্থনীতিতে এখন শুধুই বাংলাদেশের জয় জয়কার। একসময় যারা বাংলাদেশকে ছোট বলে অবজ্ঞা করত, আজকে তাদের কপালেই চিন্তার ভাঁজ। একদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘুরছে রকেটের গতিতে, আর অন্যদিকে সামরিক শক্তিতে একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন দেশের সরকার প্রধান তারেক রহমান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর অর্থনীতির মঞ্চে ঘটে গেছে এক নীরব কিন্তু প্রচন্ড শক্তিশালী পট পরিবর্তন। যে বাংলাদেশ একসময় পশ্চিমা পুঁজি আর আঞ্চলিক প্রতিবেশীর ঋণের উপর ভরসা করে চলত, সেখানে আজ এক নতুন পরাশক্তির পদধ্বনি। যুক্তরাষ্ট্র আর ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের অর্থনীতির চালকের আসনে এখন বেইজিং। ভারত যখন এই অপ্রত্যাশিত ধাক্কা একেবারে হতভম্ব, দিশেহারা, আর ঠিক সেই মোক্ষম সময় তারেক রহমান চাললেন তার দ্বিতীয় চালটি। গল্পের আসল রোমাঞ্চটাও ঠিক এখানে। উপমহাদেশীয় কূটনীতির ইতিহাসে ম্যাঙ্গো ডিপ্লোমেসি বা আমের রাজনীতি খুব পরিচিত একটি কৌশল। তারেক রহমানের সরকার আরেকটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে দেশের শিল্প খাতের জন্য, এমনটাই বলা হচ্ছে। এও বলা হচ্ছে এটা একটা যুগ উপযোগী পদক্ষেপও। বাংলাদেশের জন্য নতুন ইতিহাস রচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বাংলাদেশে হবে সামরিক ড্রোন কারখানা। যখন বাংলাদেশ তিস্তা ব্যারেজের কথা ভাবছে, ঠিক সেই মুহূর্তে যেন ভারতের উপর একটা গজব নেমে এসেছে। দেশি বিদেশি শত্রুদের বুক কাঁপিয়ে দেওয়ার মতো এক মহা পরিকল্পনা। আজ পর্দা উন্মোচন করব এমন এক সত্যের, যা শুনলে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের বুকটা গর্বে ভরে উঠবে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছুদিন আগে চীন সফর থেকে দেশে ফিরেছে। তিনি দেশে ফেরার পর এমন একটি ঘোষণা দিয়েছে, যে ঘোষণা শোনার সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিপরীতে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর অর্থনীতির মঞ্চে ঘটে গেছে এক নীরব কিন্তু প্রচন্ড শক্তিশালী পট পরিবর্তন। যে বাংলাদেশ একসময় পশ্চিমা পুঁজি আর আঞ্চলিক প্রতিবেশীর ঋণের উপর ভরসা করে চলত, সেখানে আজ এক নতুন পরাশক্তির পদধ্বনি। যুক্তরাষ্ট্র আর ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের অর্থনীতির চালকের আসনে এখন বেইজিং। অবিশ্বাস্য দ্রুততায় চীন হয়ে উঠেছে এদেশের শীর্ষ বিনিয়োগকারী এবং বেসরকারি খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঋণদাতা। ফিরে যাওয়া যাক 2016 সালে, যখন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন ছিল। বাংলাদেশের শীর্ষ 10 বিনিয়োগকারী দেশের তালিকাতেও তখন চীনের নাম খুঁজে পাওয়া যেত না। ডলারে ঠাসা মার্কিন পুঁজি আর প্রতিবেশী ভারতের প্রভাবই ছিল এদেশের বাজারের চেনা ছবি। কিন্তু 2016 সালের সেই ঐতিহাসিক দিনটিতে সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে যায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা সফরে পা রাখলেন, তখন তার ঝুলিতে ছিল প্রায় 4000 কোটি ডলারের এক মহাপ্রতিশ্রুতি। সেই এক সফরই বাংলাদেশের ভাগ্যরেখা বদলে দেয়। পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য। 2016 সালে বাংলাদেশের মোট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই স্টকে চীনের অংশ ছিল মাত্র 1.6%, যার অবস্থান ছিল তালিকার 16 নম্বরে। অথচ মাত্র এক দশকের ব্যবধানে 2025 সালের মধ্যে সেই চীন অবিশ্বাস্য লাফ দিয়ে চলে আসে তৃতীয় স্থানে। বেইজিং এর মোট বিনিয়োগের পরিমাণ 24 কোটি ডলার থেকে 700%-এরও বেশি বেড়ে রাতারাতি স্পর্শ করে প্রায় 200 কোটি ডলারের মাইল ফলক। যে যুক্তরাষ্ট্র একসময় 22% শেয়ার নিয়ে এদেশের বিনিয়োগ বাজারে একচ্ছত্র অধিপতি ছিল, তারা আজ চরমভাবে পিছিয়ে পড়েছেন। মার্কিন বিনিয়োগের স্টক 330 কোটি ডলার থেকে সংকুচিত হতে হতে মাত্র 100 কোটি ডলারে এসে ঠেকেছে, যা তাদের নামিয়ে এনেছে 7ম স্থানে। অন্যদিকে প্রতিবেশী ভারতের অগ্রগতিও এই চীনা ঝড়ের সামনে ধূলিসাৎ হয়ে গেছে। ভারতের বিনিয়োগ কিছুটা বাড়লেও সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পর তা এক গভীর মন্থরতার মধ্যে পতিত হয়। নীতিগত ও পদ্ধতিগত বেড়াজালে আটকে ভারতের বেশ কয়েকটি মেগা প্রকল্প এখন সম্পূর্ণ বাতিল বা স্থগিত। আজকের বাংলাদেশের দিকে তাকালে সর্বত্রই কেবল চীনা পুঁজির ছোঁয়া। পদ্মা সেতুর রেল সংযোগ থেকে শুরু করে কর্ণফুলী টানেল কিংবা চট্টগ্রাম কক্সবাজার রেলপথ, সবখানেই বেইজিং এর অর্থায়নের জয় জয়কার। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কিংবা দাসেরকান্দি পয়ঃশোধনাগারের মতো মেগা প্রকল্পগুলো দেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 6 থেকে 7% ধরে রাখতে জ্বালানি যোগাচ্ছে। এই চীনা পুঁজিতে ভর করেই বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। তবে কেবল সরাসরি বিনিয়োগই নয়, বেসরকারি ঋণ দেওয়ার ক্ষেত্রেও চীন এখন অপ্রতিদ্বন্দ্বী। 2020 সালে যেখানে বাংলাদেশের বেসরকারি খাতের বৈদেশিক ঋণে চীনের অংশ ছিল মাত্র 7.5%, 2025 সালে তা 1 লাফে বেড়ে দাঁড়ায় 34%-এর উপরে। মাত্র 42 কোটি ডলারের চীনা ঋণ 5 বছরের মাথায় রূপ নিয়েছে 337 কোটি ডলারের এক বিশাল পাহাড়ে।
বিপরীতে আমেরিকার ঋণের খাতা সংকুচিত হয়ে নেমে এসেছে মাত্র 75 কোটি ডলারে। কিন্তু কেন বাংলাদেশের ব্যবসায়ীরা ইউরোপ বা আমেরিকার চেয়ে চীনের দিকে এত বেশি ঝুঁকছেন? বিশেষজ্ঞরা বলছেন এর মূল রহস্য লুকিয়ে আছে চীনের প্রতিযোগিতামূলক বাজার দর আর সহজলভ্যতার মধ্যে। আগে যেসব বাংলাদেশি শিল্পোদ্যোক্তা ইউরোপীয় যন্ত্রপাতির উপর নির্ভর করতেন, তারা এখন সানন্দে চীনের দিকে হাত বাড়াচ্ছেন, কারণ একই মানের মূলধনী সরঞ্জাম বেইজিং থেকে পাওয়া যাচ্ছে অনেক কম খরচে। সবচেয়ে বড় আকর্ষণ হলো শর্তহীনতা। আইএমএফ বা বিশ্ব ব্যাংকের মতো পশ্চিমা সংস্থাগুলো যখন ঋণের বিপরীতে হাজারো সংস্কার আর কঠিন নীতিগত শর্ত জুড়ে দেয়, চীন তখন সেসব কড়াকড়ি ছাড়াই দ্রুত পুঁজি ছাড় করতে প্রস্তুত থাকে। চীনের এই বিশাল পুঁজির নেপথ্যে রয়েছে তাদের ঐতিহাসিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এর আওতায় চীন কেবল অর্থই দিচ্ছে না, বরং বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক ও চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে। তবে এই চোখ ধাঁধানো উন্নয়নের আলোক ছটার পেছনে লুকিয়ে আছে এক গভীর উদ্বেগের অন্ধকারও। অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর কিংবা পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের তিক্ত অভিজ্ঞতার কথা। প্রকল্পের সঠিক সম্ভাব্যতা যাচাই না করে অতিরিক্ত চীনা ঋণ নিলে তা ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির ওপর মারাত্মক আর্থিক চাপ তৈরি করতে পারে বলে বড় ধরনের সতর্কবার্তা রয়েছে। এই চরম বাস্তবতার মাঝেই দেশের নতুন রাজনৈতিক নেতৃত্ব চীনের সঙ্গে সম্পর্ককে আরো এক ধাপ উঁচুতে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বেইজিং সফরে গিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এরই মধ্যে ভারতের জন্য নির্ধারিত মংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চলের বরাদ্দ বাতিল করে তা তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। সেখানে গড়ে উঠছে চায়না বাংলাদেশ মংলা পোর্ট ইকোনমিক জোন। তিস্তা নদী প্রকল্প থেকে শুরু করে কেরানীগঞ্জ ও আনোয়ারার বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সবখানেই এখন চীনা কোম্পানির রাজত্ব। গত 25 জুনের সেই ঐতিহাসিক বৈঠকে দুই দেশের মধ্যে সই হয়েছে আরো 13টি নতুন সমঝোতা স্মারক। পশ্চিমের চাপ আর প্রতিবেশীর স্থবিরতার সুযোগে বাংলাদেশ এখন বেইজিং এর পরম মিত্র। ভারতের চোখে মুখে এখন চিন্তার ছাপ। ভারতের চোখে ঘুম নেই। কেন ঘুম নেই? দীর্ঘ বছর বাংলাদেশের সাথে যে বেইমানি করেছেন, দীর্ঘ বছর ধরে বাংলাদেশের সাথে যে কথা দিয়ে কথা রাখেননি, যে আত্মপ্রবঞ্চনা করেছেন, তারই প্রতিফলন হয়তোবা ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে গত 3 দিন ধরে ভারত কি করছে, আসুন আজকে আলোচনা করছি। ভারতের গজলডোবা গ্যারেজের বাঁধ খুলে দিয়েছে ভারত, যার ফলে এখন রাতারাতি লালমনিরহাটের চরাঞ্চল, নিম্নাঞ্চল আপনার ডুবে গেছে। ঘরে পানি ঢুকে পুরো এলাকা তলিয়ে গেছে, বাড়ি ঘর, ফসলি মাঠ একেবারে সব কিছু তলিয়ে গেছে। বিপদে পড়েছে হাজার হাজার মানুষ, তাদেরকে উদ্ধার কার্যক্রম চলছে। আর অন্যদিকে যখন বাংলাদেশ তিস্তা ব্যারেজের কথা ভাবছে, ঠিক সেই মুহূর্তে যেন ভারতের উপর একটা গজব নেমে এসেছে। আপনারা জানেন, আমরা যদি আজকে তিস্তা ব্যারেজ সম্পর্কে একটু আলোচনা করতে চাই এবং ফারাক্কা বাঁধ সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে আজ থেকে বহু বছর আগে অর্থাৎ 1976 সালের দিকে এগিয়ে যেতে হয়, একটু চোখ বুলাতে হয়। 1976 সালের 15ই মে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে আপনার পায়ে হেঁটে 90 বছরের একজন বৃদ্ধ, যাকে আমরা আব্দুল হামিদ খান ভাসানী নামে চিনি, 64 কিলোমিটার হেঁটে তিনি সেই ফারাক্কা বাঁধের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, শুধুমাত্র সেটা প্রতিবাদ করার জন্য। আজকে 50 বছর পর হয়তো তার প্রতিফলনটা আমরা পাচ্ছি। 2026 সালের 13ই মে আপনার ঢাকার সচিবালয়ে একনেকে টেবিলে একটি ফাইল চূড়ান্ত অনুমোদন পেল। সেটা হতো পদ্মা ব্যারেজ প্রকল্প। যেই পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় হবে 34,497,000 কোটি টাকা। বাস্তবায়ন আপনার 26 থেকে 33, অর্থাৎ প্রায় 7 বছর। আর এই পদ্মা ব্যারেজ প্রকল্পটি 2.1 কিলোমিটার দৈর্ঘ্য। এখন বিষয়টা হচ্ছে, যখন আপনার এই ফারাক্কা বাঁধ হয়, তখন ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি ছিল, সেটা হলো তারা ন্যায্য হিস্সা দিবে, আমাদেরকে পানির ন্যায্য ভাগ দিবে, বর্ষা মৌসুমেও দিবে, শুকনা মৌসুমেও দিবে। যেহেতু ভারতের চেয়ে আমরা একটু নিম্নে আছি, অর্থাৎ নিচু, ভারতের চেয়ে আমরা একটু নিচু আছি, যার ফলে বর্ষাকালীন সময়টা তারা যদি বাংলাদেশে বন্যা হবে এরকম ভাব দেখা যায়, তাহলে তিস্তার সাথে যে সম্পর্ক রয়েছে পানির স্রোতধারা, সেটাকে তারা বন্ধ করে দিবে। আর যখন শুকনো মৌসুমে বাংলাদেশে এই 5টি নদীতে প্রবাহমান কোনো স্রোত থাকবে না, পানি থাকবে না, কোনো জলরাশি থাকবে না, ঠিক তখন তারা সেই ফারাক্কার বাঁধ খুলে দিবেন। আমাদের
এই ফসলি জমির জন্য, এই অঞ্চল এবং এই নদীগুলোর প্রাণচঞ্চলের জন্য। কিন্তু তারা কি করেছে, দীর্ঘ বছর ধরে বর্ষা যখন হতো, অর্থাৎ বর্তমানের যে অবস্থাটা আপনারা বুঝতে পারছেন, যে পানি যখন বেশি হতো, তারা সেই তিস্তার দিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হতো। ফারাক্কা বাঁধ খুলে দিলে দেখা গেছে যে ওই যে গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে, একেবারে পুরো ওই অঞ্চলটা ডুবে যেত। আবার যখন শুকনো মৌসুমে আমাদের পানির প্রয়োজন থাকতো, তারা সেই ব্যারেজটা আটকিয়ে দিত। অর্থাৎ তারা আমাদেরকে পানিও দিতে না, যখন প্রয়োজন হতো পানি দিত না, আর যখন প্রয়োজন হতো না তখন আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে ফেলত। এটা হচ্ছে ভারতের চরিত্র, দীর্ঘ বছরের চরিত্র, যাদের চরিত্র কখনোই ভালো হবার নয়। আমি আলোচনা করলে ভারতের অনেক ব্যক্তিরা আমাকে বিভিন্ন ধরনের সমালোচনা করেন এবং গালমন্দ করেন, কিন্তু আমার দুঃখের বিষয়, আমাদের যারা বাংলাদেশি নাগরিকরা আছেন, যারা বাংলাদেশি আছেন, তারা একেবারে চুপচাপ থাকে। মনে হয় যেন ভারতের পা চাটা গোলাম তারা যেন ভারতের পা যত চাটতে পারবে ততটাই তাদের জন্য ভালো। অথচ ইতিহাস যেভাবে বলছে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, সেটা কথিত বন্ধু ছিল। তারা শুধুমাত্র কথিত বন্ধু ছিল, খাতাপত্রে বন্ধু ছিল না। আপনারা জানেন যে এখন বর্তমানে ভারতের অবস্থা যে কতটা নাজুক। এখন ভারতের চোখে ঘুম নেই। ঘুম না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার তিস্তা ব্যারেজ। আমাদের তিস্তা ব্যারেজ প্রকল্পের যখন কাজ শুরু হবে, আপনার চীন যখন শুরু করবে, আমার মনে হয় প্রতিদিন হাজার হাজার ভারতীয় নাগরিকরা স্ট্রোক করে মারা যাবে। যার কারণে ভারতের আনন্দবাজার পত্রিকায় এখন বাংলাদেশের তিস্তা ব্যারেজ নিয়ে যে চিন্তার ছাপ, সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এই বিষয়টা নিয়ে কয়েকটি মিডিয়াতে ভারতে সেটা আলোচনা হচ্ছে এবং সেটা লিখিত ইলেকট্রনিক্স এবং লিখড মিডিয়াগুলোতে সেটা প্রকাশ হচ্ছে। কিন্তু আমরা তো নাসরবান্দা, আমরা তিস্তা ব্যারেজ করব এবং ভারতের ঘুম হারাম করব। ভারত যদি মনে করে যে বাংলাদেশ আগের মতো আছে এবং বাংলাদেশকে আমরা টুটি চেপে ধরতে পারি, তাহলে ভারতকে মনে রাখতে হবে যে বড় ধরনের ধসের জন্য অপেক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যখন ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের এই 7 সিস্টার নিয়ে ভারত যে কতটা সংকুচিত ছিল, ভারত যে কতটা ভয়ভীতি ছিল, সেটা তারা মনে করেছিলেন যদি কোনো দলীয় সরকার ক্ষমতা আসে তখন হয়তোবা এই অন্যান্য দলের মতো এই জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও হয়তো তাদের পা চাটবেন। কিন্তু দুঃখের বিষয়, তারেক রহমান মাথা ঠান্ডা রেখে, মস্তিষ্ক ঠান্ডা রেখে তিনি অনেকটা এগিয়ে গেছেন। আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বাংলাদেশের যারাই প্রধানমন্ত্রী হয় তারা প্রথমে ভারত সফর করেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, কারণ প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকাটা সবার প্রয়োজন। কিন্তু ভারতের মতো যদি আপনার কোনো বন্ধু থাকে তাহলে আপনার শত্রুর প্রয়োজন হবে না। ভারতের মতো যদি কোনো বন্ধু আপনি মনে করেন যে আমার একটা বন্ধু আছে, তাহলে তো আপনার রাতের ঘুম হারাম। ভারতকে যতটা বন্ধু ভাবা যাবে, আপনার জীবন ততটাই তেনা তেনা হয়ে যাবে, আপনি একেবারে অপ্রকৃতস্থ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আজকে ভারত ধীরে ধীরে বুঝতে পারছে যে কত বড় বেইমানি তারা করেছে, আর সেই বেইমানির প্রতিফলনটা তারা ধুকে ধুকে সময় হলে বুঝতে পারবে। সেটা হয়তো প্রায়শ্চিত্ত করছে মনে মনে, যে আসলে আমাদের এতটা বছর বাংলাদেশের সাথে যে সম্পর্কটা থাকার কথা ছিল এই তিস্তার জল নিয়ে, কিন্তু আমরা সেটা না করে বারবার বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছি, বারবার বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছি। যার কারণে এই মুহূর্তে ভারত বুঝতে পারছে যে বাংলাদেশ ভারতকে কোনো প্রকার পাত্তা দিচ্ছে না। জনাব তারেক রহমান এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে গোনায় ধরছে না। যার কারণে তিনি সরাসরি ভারতে না গিয়ে, তাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে তিনি সরাসরি গেছেন আপনার বেইজিংয়ে, চীনে। সেখানে গিয়ে তিনি চুক্তি করেছেন এই দীর্ঘ 7 বছর ধরে যে তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, যার খরচ হবে 34,497 কোটি টাকা। এতে একদিকে যেমন ভারতের মুখে ছাই দেওয়া হলো, অন্যদিকে ভারত কখনোই সাহস পাবে না যে চীনের মতো একটি পরাশক্তির কাছে তারা বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক কথা বলতে। যার কারণে চীন বলেছে বাংলাদেশের যদি কেউ
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে আমরা সেটা মেনে নেব না। অর্থাৎ এটা খুব কৌশলে একটা থ্রেট দেওয়া। এই মুহূর্তে যদি ভারত ভাবে যে আমরা বাংলাদেশের টুটি চেপে ধরব, তাহলে ভারতকে মনে রাখতে হবে যে তোমাদের জন্য প্রতিবেশী আরো 2টি দেশ প্রস্তুত হয়ে আছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।